কৃষিকাজ কৃষি সাজ আর কৃষক হয়ে, কৃষিকাজ কৃষি সাজ আর কৃষক হয়ে, লাঙল নিয়ে মোরা স্বাবলম্বী হব, লাঙল নিয়ে মোরা স্বাবলম্বী হব, নিজের পরে খেয়ে, নিজের পরে খেয়ে। রব না পরনির্ভর, হব মোরা স্বনির্ভর, রব না পরনির্ভর, হব মোরা স্বনির্ভর, নিজের পরে খেয়ে, নিজের পরে খেয়ে। কৃষিকাজ কৃষি সাজ আর কৃষক হয়ে, কৃষিকাজ কৃষি সাজ আর কৃষক হয়ে, কৃষিকাজ কৃষি সাজ আর কৃষক হয়ে। নমস্কার, কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হাঁস চাষ। হাঁস চাষ করে বর্তমান সময়ে কিভাবে লাভবান হওয়া যায় এবং খাকি ক্যাম্বেল এবং ভিগোবা সুপার এই দুই ধরনের হাঁস চাষ করে কতটা লাভবান হওয়া যায় তাই আজ আমরা দেখে নেব। রাজধানীর অদূরে উপজাতি গরিষ্ঠ জনপদ জম্পুইজলায় নতুন প্রাণের প্রবাহে উন্নয়ন আজ চোখে পড়ার মতো। সেখানে সাধারণ মানুষের আর্থসামাজিক জীবনমানে বিশেষ ইতিবাচক পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা স্থানীয় বাজারের। এই বাজারটিতে স্থায়ী অস্থায়ী মিলিয়ে বেশ কিছু মানুষ নিজেদের জীবন জীবিকার অবকাশ খুঁজে নিচ্ছেন। স্থায়ী ব্যবসায়ীরা যেমন জীবনের নিত্য প্রয়োজনের সামগ্রীর যোগান দিচ্ছেন, পাশাপাশি স্থানীয় কৃষিজীবী মানুষজন নিজেদের উৎপাদিত সামগ্রীও এই বাজারে নিয়ে আসছেন। স্থানীয় এবং এদিকে যাতায়াতকারী পরিযায়ী গ্রাহকদের জন্য এই বাজার তাজা টাটকা সাশ্রয়কারী দামের সবজি ও অন্যান্য জিনিস যেমন পাচ্ছেন, একই সঙ্গে অনেকের রোজগারের উপায়ও হচ্ছে এই বাজার থেকে। মানে একযোগে আর্থসামাজিক পরিবর্তনের বহুমুখী নিদর্শন বলা যেতে পারে এই জম্পুইজলা বাজার। কৃষিকাজ কৃষি সাজ আর কৃষক হয়ে। প্রাণী সম্পদের মাধ্যমে পেশাগত জীবনে নতুন আশার সঞ্চার করা কোনো অসম্ভব বিষয় যে নয়, আমাদের রাজ্যেই তার ভুরি ভুরি উদাহরণ তুলে ধরা যায়। বিশেষ করে প্রাণী সম্পদ বিকাশ সংক্রান্ত বিশেষজ্ঞরা সরকারি পর্যায়ে কর্মসংস্থানের প্রশ্নে বলিষ্ঠ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় স্ব উদ্যোগীদের পক্ষে তা বিশেষ কার্যকর হয়ে উঠতে পারে। সেরকমই প্রাণী সম্পদের মাধ্যমে স্ব উদ্যোগ গড়ার লক্ষ্যে অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে হাঁস পালন। হাঁস পালনের দ্বিমুখী লাভের কথা উপেক্ষা করা যায় না কিছুতেই। প্রথমত, হাঁসের ডিমের কথা যদি ধরি, খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বেশি ডিম উৎপাদন ক্ষমতার কারণে এর জনপ্রিয়তা, পুষ্টিগুণ, সার্বিক চাহিদার সঙ্গে তাল রেখে যদি উন্নত এই প্রজাতির হাঁস পালনে অভ্যস্ত হওয়া যায়, তো ডিম খেয়ে যেমন লাভ, বিক্রি করে আরও বেশি লাভের অবকাশ গড়ে ওঠে। আমাদের এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন খাকি রঙের হাঁস, সেগুলো হচ্ছে খাকি ক্যাম্বেল। এটা আমরা একদম শুরুতে প্রথমেই ইংল্যান্ড থেকে মিসাস কোটলাং থেকে এটা এনে এই ফার্মের উৎপত্তির মানে আগেই কিন্তু এই হাঁস 300টা হাঁস এনে এই ফার্মটা শুরু হয়েছিল।
তারপর থেকে এই ফার্মটা আস্তে আস্তে বড় হতে লাগলো বিভিন্ন ধরনের প্রজেক্টের সহায়তায়। তারপর আমরা হাঁসগুলো নিয়মিতভাবে আমরা ব্যাঙ্গালোর থেকে নিয়ে আসি। হ্যাঁ, প্যারেন্ট স্টক যেটা বলে, ফাউন্ডেশন স্টকের জন্য আমরা ব্যাঙ্গালোর থেকে নিয়ে আসি। তো এই হাঁসগুলো মোটামুটি যেটা আমরা পালন করি সেটা হচ্ছে ডিমের জন্য। এরা খুব মানে যেটা ইংল্যান্ডের দিকে আছে সেটা একদম প্রমাণিত 300টা ডিম পারে বছরে। কিন্তু আমাদের যে আবহাওয়া, ওখানকার আবহাওয়ার সঙ্গে সঙ্গতি না থাকাতে ব্যাঙ্গালোরে অন্য একটা টাইপের পাচ্ছে 200-250 মতো, আমরা এখানে 200 থেকে 210 পেয়ে যাই। হ্যাঁ, তারপর এই হাঁসগুলো সেটাও মানে আমাদের ওই একই রকম সাদা হাঁসের মতো এদেরকে যখন মেচিউর হবে ডিমটা ফোটানোর জন্য রাখি, বাচ্চা বের হলে এগুলোকে আমরা পালন করি। তারপরে যে সাপ্লাইটা হয় গ্রামে গঞ্জে ডিম পাড়ার জন্য লোকেরা আমাদের কাছে বুকিং করে যায়, ওদেরকে আমরা দিয়ে দিচ্ছি। মানে ওই ছোট বাচ্চাও নিয়ে যায়, অনেকে অনেকভাবে লাভবান হচ্ছে। যেমন ছোট বাচ্চাগুলো নিয়ে ওরা কি করে বড় করে 1 মাস বা 1.5 মাস তারপরে বিভিন্ন দামে ওরা বিক্রি করছে। হ্যাঁ, সেটার উপরে তো আমাদের কোনো কন্ট্রোল নেই, তবে ওরা ভীষণ লাভবান হচ্ছে যেটা আমরা জানতে পেরেছি। তারপর বড় হাঁস নিয়ে যাচ্ছে বাড়ি ঘরে, মানে মহিলারা 10টা 12টা করে পালছে, ভালোই ডিম পাচ্ছে। এবং আমাদের এখানে তো আমরা যেটা গভর্নমেন্ট সাপ্লাইয়ের রেশন আনছি সেটাই খাওয়াচ্ছি, কিন্তু বাড়ি ঘরে যে শামুক, পোকা মাকড়, তারপরে যে শামুকটা খুবই মানে দেখা যায় যে ওদের প্রোটিনের সোর্সটা খুব ভালো, শামুকটা খেয়ে ওরা ভীষণ ভালো ডিম পারে। তো সেই জন্য গ্রামে গঞ্জে যেখানে নদী মানে জলা জায়গা আছে ওরা এখান থেকে নিয়ে যায়। তারপর এই হাঁসগুলো মোটামুটি 5 মাসে আমরা এখানে দেখেছি পরীক্ষিতভাবে 5 মাস বা তার কিছুদিন পরে বা আগে এদিক সেদিক হয়, ডিম পাড়া শুরু করে। তারপর এদের 2 বছর ধরেই কিন্তু খুব ভালো ডিম পাড়তে পারে। হ্যাঁ, তারপর 3 বছরের দিকে আস্তে আস্তে কমে যায়, তখন আমরা এই হাঁসগুলোকে আর মানে ব্যবহার করি না। হ্যাঁ, তারপর এই হাঁসগুলোর মধ্যে মানে পালন করতে গেলে তো সব জন্তু জানোয়ারের মধ্যেই বা পাখির মধ্যে একটা রোগ ব্যাধির একটা প্রকোপ থাকে। তো আমরা যখন পালন করি ছোট বয়সেও কিছু কিছু দেখা যায় মানে হাঁসগুলো খাচ্ছে না, অসুস্থ রকমের, ওই রকম পরিস্থিতিতে আমরা এখানে যেটা করি, নিজেরা করি যেটা, সেটা আমরা কিছু অ্যান্টিবায়োটিক দেবো, কিছুটা ভিটামিনস দেবো, এগুলো হয়। আর যারা বাড়ি ঘরে নিয়ে পালছে ওদের তো আর এই ধরনের অভিজ্ঞতা নেই, ওরা যে নিকটবর্তী যে পশু চিকিৎসালয় বা ডিসপেন্সারি আছে ওখানে গিয়ে যোগাযোগ করে ডাক্তারবাবুর সাথে কথা বলে মানে এদেরকে চিকিৎসা করানোর দরকার আছে। আর এদের যে দুটো ভয়াবহ রোগ হয় সেটা হচ্ছে একটা কলেরা রোগ হয় আর একটা হচ্ছে প্লেগ রোগ হয়। হ্যাঁ, আর এগুলোর জন্য কিন্তু চিকিৎসা পদ্ধতি মানে প্লেগ যেটা সেটা ভাইরাসের আপনারা সবাই জানে, ভাইরাসের জন্য কোনো মানে চিকিৎসা থাকে না, শুধু যাদের মানে উপসর্গ দেখে দেখে চিকিৎসা করতে হয়। তার জন্য কি করতে হয়, ওদেরকে কিছু ভ্যাকসিন বা টিকাকরণের প্রয়োজন আছে। তো কলেরাটার জন্য টিকাকরণের প্রয়োজন আছে, ওটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ হলেও কিন্তু খুবই মারাত্মক। তো সেই জন্য ওদেরকে মানে যখন 35 থেকে 42 দিন বয়স থাকে প্লেগের জন্য প্রথম টিকাটা দিতে হয়। তারপর 2 থেকে 3 মাসের মধ্যে দিতে হয় কলেরার টিকাটা, সেটা মনে রাখতে হবে সবাইকে। তো নিকটবর্তী পশু চিকিৎসালয়ে যোগাযোগ করলে ওদের কাছে যে আমার এতটা হাঁস আছে, আমি ওদেরকে এভাবে টিকাকরণ করাতে চাই, তখন তারা যোগাযোগ করে সেন্ট্রালি যোগাযোগ করে ওদেরকে এই ভ্যাকসিনেশনের ব্যবস্থা করে দিতে পারে। আর যদি কোনো অসুস্থতা দেখা দেয় তখনও ওরা যাতে ডিসপেন্সারিতে গিয়ে সেইটা মানে যোগাযোগ করে ও চিকিৎসা করে। তাছাড়াও এখন একটা খুব একটা বাজে ধরনের রোগের উৎপত্তি হয়েছে, সেটা হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। হ্যাঁ, যেটা আমাদের মানে খুবই মারাত্মকভাবে ক্ষতি করছে আমাদের পোলট্রি ইন্ডাস্ট্রিকে, আমাদের হাঁসের ইন্ডাস্ট্রিকেও কিন্তু খুব ক্ষতি করছে। আর তার উপর হচ্ছে হাঁসটা হচ্ছে কেরিয়ার, ওর ভেতরে জীবাণুটা থেকে যায়। হ্যাঁ, তার জন্য আমাদের এই হাঁসগুলোকে আগে আমাদের এটা খুব ছড়ানো ছেটানো ছিল, লেকে ছাড়তে পারতাম। এখন ওই বাইরের পাখি শীতকালে আসছে, ওদের মধ্যে শরীরে থাকছে, আমরা হাঁসগুলোকে ছেড়ে পালন করতে পারছি না, ঘরেই পালছি। তো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যে সেটা আছে সেটার জন্য এখনো অবধি আমাদের এরকম কোনো চিকিৎসা পদ্ধতি বের হয়নি, সেটার জন্য কোনো ভ্যাকসিনও বের হয়নি, ভ্যাকসিন বার করা খুবই কঠিন। সেজন্য আমাদের কিছু ইয়ের জন্য আছে যে বায়োসিকিউরিটি বা জৈব সুরক্ষা আমরা অবলম্বন করি, যেটা হচ্ছে আমাদের শেডে ঢোকার আগে মানে কিছু ওই জল দিয়ে দিতে হবে, অ্যান্টিসেপটিক বা কিছু দিতে হবে, তারপর চুন দিতে হবে, চুনটা খুব ভালো কাজ করে। এরকম আছে, বড় বড় ফার্মিংয়ের ক্ষেত্রে ওরা অন্য রকমের ব্যবস্থা নেবে, মানে সোডিয়াম হাইপোক্লোরাইট অনেক কিছু আছে। এগুলো মানে যেটা রুট লেভেলে গ্রামাঞ্চলে যেটা করবে সেটা হচ্ছে দেখতে হবে বাইরে যদি কোনো রোগ ব্যাধি হঠাৎ করে ছড়াচ্ছে, মানে মুরগির মধ্যে হঠাৎ মরে যাচ্ছে প্রচুর পরিমাণে মুরগি, ওদের কি করতে হবে, হাঁসগুলোকে ছাড়তে পারবে না, হাঁসগুলোকে বেঁধে পালন করতে হবে, চুন ছিটিয়ে দিতে হবে। হ্যাঁ, সেই রকম আর একটু যোগাযোগ করে চিকিৎসালয়ে ওদেরকে কিছু একটা প্রিভেন্টিভ কিছু একটা দিতে হবে। হাঁস পালনে আরও একটি বিষয় মাংস। শীতের মরশুমে হাঁসের মাংসের বিপুল চাহিদা মেটাতেও উন্নত প্রজাতির বিশেষ করে বিগোবা সুপার বা হোয়াইট প্যাক জাতের হাঁস পালনে আগ্রহ থাকা স্বাভাবিক। আর সব মিলিয়ে লাভের দ্বিমুখী বার্তা ছড়ানোয় বিশেষ উৎসাহ
এই রাজ্যের প্রাণী পালকদের মধ্যেও সঞ্চারিত হচ্ছে। এই বিশেষ উপাদানের সহায়তায় এই রাজ্যের প্রাণী পালকদের অনেকেই যে নিজেদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সমৃদ্ধির পথ নতুন করে খুলে ফেলতে পারছেন তা নিঃসন্দেহেই বলা যায়। আমাদের এই হাঁসগুলো, যেগুলো সাদা হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের হোয়াইট পেকিং হাঁস। আমাদের এখানে আগে পুরনো অনেক ভিগুয়া সুপার এম বলে ব্রয়লার ডাক ছিল। তারপর 2011-তে একটা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার অ্যাটাকের পরে তো আমাদের ফার্মটা খালি ছিল। তো আমরা ভেরি রিসেন্টলি 2014 এপ্রিল মাসে ফোটানোর ডিম এনেছি উড়িষ্যা থেকে, যেটা হচ্ছে সেন্ট্রাল এভিয়ান রিসার্চ ইনস্টিটিউট ভুবনেশ্বর বারামুন্ডা থেকে এনে এগুলোকে আমরা এখানে ফুটিয়েছি আমাদের ইনকিউবেটরে। ফুটিয়ে তারপর আমরা এই বাচ্চাগুলোকে বড় করেছি। বড় করার পরে এগুলো এখন আমাদের প্রায় মোটামুটি 130 দিনের ওপরে হয়ে গেছে। 130 দিন আরও বেশি হয়েছে। এখন এগুলো একটা দুটো করে ডিম পাড়া শুরু করেছে। অ্যাকচুয়ালি এই হাঁসগুলো আমরা পালি মাংসের জন্য, মিট পারপাস ব্রিড এটাকে ধরা হয়। এটার এগ প্রোডাকশন, এই যে আমাদের যে একটা খাকি ক্যাম্বেল বলে আর একটা হাঁস আছে যেটা আমরা মোটামুটি ডিম পাড়া, বেশিরভাগ ডিম পাড়ার জন্যই পালি, ওই হাঁসটা থেকে অনেকটা কমই ডিম পারে, 180টা পারে। তবে এর মাংসটা খুব সুস্বাদু, মানে এটার খুব ইয়ে আছে, এখানে চাহিদা আছে। তো এই হাঁসটা আমরা এখানে পালন করি। তারপরে ওটার আস্তে আস্তে যখন ডিমগুলো ম্যাচিওর হবে, মানে এটা ফোটানোর জন্য যখন আমরা সিলেক্ট করব, ধরুন ডিম পাড়া শুরু করার প্রায় 1 থেকে 1.5 মাস পরে আমরা ডিমগুলোকে, মানে এরপর থেকেই আমরা ডিমগুলোকে ফোটানোর জন্য সিলেক্ট করি। তো এগুলো ফুটলে পরে যখন ছোট ছোট বাচ্চা বের হয়, এদের আমাদের এখানে ব্রুডার হাউস আছে, দুটো আলাদা ব্রুডার হাউস আছে, খাকি ক্যাম্বেলের জন্য, আবার ভিগোবার জন্য বা হোয়াইট পেকিনের জন্য আমাদের আলাদা ব্রুডার হাউস আছে। মানে বাচ্চাগুলোকে যে আতুর ঘর যেটা বলা হয় সেটা আছে। তো এদেরকে আমরা বড় করে মোটামুটি 4 সপ্তাহের জন্য বড় করি। তারপর এদেরকে মানে চাহিদা অনুযায়ী পাবলিকরা যেভাবে আমাদের কাছে মানে চায় আর কি, যে একদম ছোট বাচ্চা নেবে কিনা বা বড় বাচ্চা নেবে কিনা, এরকম দুটো রেটে আমাদের এখানে বাচ্চা পাওয়া যায়। যেমন ধরুন 0 to 3 days, মানে 0 থেকে 3 দিন বয়সের বাচ্চাগুলো আমরা একটা গ্রুপে বিক্রি করছি, আর একটা একটু বড় যখন মানে 28 দিনের কম, এগুলোকে আমরা আরেকটা রেটে বিক্রি করছি। তো আমাদের এখানে যারা গ্রাহকরা আসেন আর কি, ওরা একটা রেজিস্টারে বুকিং করে দিয়ে যান, ফোন নাম্বার সহ, অ্যাড্রেস সহ। তো আমরা প্রয়োজনে যখন বাচ্চাগুলো বের হয় ওদেরকে ইনফর্ম করে দিই, তো ওরা এসে নিয়ে যায়। তো এইভাবে আমরা পাবলিককে এরকম সাপ্লাইটা দিচ্ছি। এটা যেহেতু ভেরি রিসেন্টলি এসছে, এখনও অবধি আমরা পাবলিককে দিতে পারছি না। এদেরকে রাখবে কি করে, এটা হচ্ছে আমরা যেভাবে মানে হাঁস পালন করছি মানে বাড়ি ঘরে, সেই রকম থেকে একটু আলাদা। মানে 1 মাস ধরে আমরা এদেরকে একটু যত্ন করে পালতে হবে। 1 মাস খুব বেশি যত্নবান হতে হবে, মোটামুটি 14 দিন অবধি। হ্যাঁ, এদের খাওয়ার পরিমাণটা আমাদের যে ডিম পাড়ার হাঁসের থেকে একটু বেশি হয়। তো মোটামুটি 3 কেজির মতো খাবে ওরা 1 মাসে, প্রায় 1.5 কেজির মতো ওদের ওয়েট হয়ে যায়। ও মানে শরীরের ওজনটা হয়। তারপরে প্রায় 1.5 মাস বয়সে ওদের ওজন প্রায় আপনার 2.5 কেজির মতো হয়ে যায়, যেটা মোটামুটি মাংসের জন্য খুবই ভালো। হ্যাঁ, তারপর সেই বয়স অবধি ওরা 6 কেজির মতো খাবার খায়। ধরুন আমাদের যে হাঁসগুলো, এগুলো মানে যে গ্রামে গঞ্জে যারা আছেন ওরা নিয়ে কি করে লাভ করতে পারেন। ধরুন আমাদের এখানে যেমন একটা শীতের সিজন আছে, তখনই মাংসের চাহিদাটা খুব বেড়ে যায়। বা মোটামুটি এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে পাবলিকরা আসে প্রায় সারা বছর ধরেই, মানে হাঁসের মাংসের জন্য ওদের একটা চাহিদা আছে। যেহেতু আমরা এই ব্রয়লার ডাকটা বেশি দিন হয়নি আনতে পারিনি, তো মাংসের চাহিদাটা আমাদের এই ডিম ফোটানো হাঁস দিয়ে চাহিদাটা মেটাতে পারছি না। তো দেখতে পাই, মানে দেখবো যে আগামী দিনে এই কাজটা করা যায় কিনা। এবং গ্রামেগঞ্জে ভেতরে যে যারা আছে ওখানে মোটামুটি কতগুলো আমাদের উপজাতিদের যে কতগুলো ইয়ে হয়, কতগুলো পুজো পার্বণ আছে, এখানে হাঁসের খুব একটা ডিমান্ড আছে। আমার এখানে আসে, অনেকেই নিয়ে যেতে চায়। তো সেই সব জায়গায় যদি আমরা এগুলোকে সাপ্লাই দিতে পারি, মানে ওরা বড় করে ভীষণ লাভ করতে পারে। তারপর আমরা যেটা খাবার খাওয়াচ্ছি সেটা আমাদের এখানে ডিপার্টমেন্ট থেকে ফিড মিক্সিং প্ল্যান বলে, যে সেখান থেকে আমাদের গভর্নমেন্টের সাপ্লাইতে আমরা খাওয়াটা পাচ্ছি। কিন্তু গ্রামেগঞ্জে যেখানে লোকজন থাকবে সেখানে ওরা ন্যাচারালি যে খাবার পাওয়া যায়, ধরুন এই যে মানে ধানের কুড়ো, ভাত, তার সাথে ধরুন শামুক, মানে কেঁচো, এই ধরনের ছোট পোকামাকড়, এগুলো খেয়েও কিন্তু ওরা ভালো খাবারের অনেকটা অংশ ওরা কিন্তু পেয়ে যেতে পারে এবং ভালো লাভ হবে। কৃষিকাজ, কৃষিসাজ আর কৃষক হয়ে। ইচ্ছে এবং আগ্রহ থাকলে সহজেই স্বাবলম্বী হওয়া যায়। চাকুরির মুখাপেক্ষী না থেকে একটু উৎসাহ নিয়ে পশুপালন করলেই নিজের পায়ে যে দাঁড়ানো যায়, তার উদাহরণ হলো শ্যামল বক্সী। চম্পকনগর থেকে খানিকটা দূরে তার পশু খামার। চলুন এবার শ্যামল বাবুর খামারটি ঘুরে দেখা যাক।
চম্পকনগর বাজার থেকে 1 কিলোমিটার দূরে কমলনগর, আর এই কমলনগরেই রয়েছে শ্যামল বক্সির ফার্ম। এখানে গোপালন পাশাপাশি শূকর পালন করছেন শ্যামলবাবু, এবং এই ফার্মে প্রায় 71টি বিভিন্ন প্রজাতির গরু রয়েছে। চলুন এবার ফার্মটা ঘুরে আসি। যে কোনো কাজের প্রতি নিষ্ঠা ও ভালোবাসা থাকলে যে স্বনির্ভরতা আপনিই ধরা দেয়, তার প্রতীক শ্যামল বক্সি। মাত্র 28 বছর বয়সেই বিভিন্ন প্রাণী পালনের মাধ্যমে প্রতি বছর 4 থেকে 5 লক্ষ টাকা উপার্জন করে নিজেকে একজন সফল প্রাণী পালক ও ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। চম্পকনগর বাজার থেকে প্রায় 1 কিলোমিটার এগিয়ে গেলেই যে গ্রামটি পড়ে তার নাম কমলানগর। সেই কমলানগরেরই যুবক শ্যামল বক্সি। শ্যামলবাবু তার নিজ বাড়ির 5 কানি জায়গা জুড়েই গড়ে তুলেছেন প্রাণী খামার। 2007 সালে জিরানিয়া প্রাণী সম্পদ বিকাশ কার্যালয়ের নানা সহযোগিতায় ও পরামর্শে এবং বঙ্কিমনগর পঞ্চায়েতের অপর আরেক সফল গাভী ব্যবসায়ীর সফলতায় উৎসাহিত হয়েই তিনি এই ব্যবসায় আত্মনিয়োগ করেন। গ্রামীণ অর্থনীতি বিকাশের ক্ষেত্রে গৃহপালিত প্রাণীর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। বিভিন্ন গৃহপালিত প্রাণী থেকে প্রাপ্ত খাদ্যবস্তু যেমন দুগ্ধ, মাংস, ডিম এইসব পুষ্টিকর খাদ্যের চাহিদা প্রচুর। শুধুমাত্র খাদ্যের চাহিদা মেটানোই নয়, এর মাধ্যমে রাজ্যের রাজস্ব বৃদ্ধি পায় এবং বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়। আমি 2007 থেকে শুরু করছি, প্রায় 7 বছর চলছে। এই তো প্রথমে প্রথমে আমি পোলট্রি পালতাম, তো এরপরে কয়েকটা পিগারি পালছি। একটা সময় অনেকটি পিগারি আসছিল, তারপর এখনও পিগারি আছে। পোলট্রিটা আপাতত এখন করি না। তো এরপরে দেখলাম গরু 1-2টা গরু দিয়ে শুরু করতে করতে আজকে আমার কাছে প্রায় 71টা ছোট বড় গরু আছে। কি কি প্রজাতির গরু আছে? কিছু আছে জার্সি এবং কিছু আছে HF ব্রিড, যেটা হোলস্টাইন ফ্রিজিয়ান কয়। এটা আমি বিহার থেকে আনছি। বিহার থেকে কিভাবে আনছেন বা কিভাবে যোগাযোগটা হয়েছে? বিহারে মানে শুনেছি যে ভালো ভালো গরু পাওয়া যায়, তো ওই সোর্সে গেছি, যাই দেখছি, কয়েকটা বাজার ঘুরছি, ভাল লাগছে দেখা, এবং ভালো ভালো বড় বড় এইসব জাতের গরু। তো 10 চাকা গাড়ি দিয়া এক গাড়ি দিয়া 10টা করে আনা যাতে ওইভাবে আনছি আর কি। আমরা 2 জন, আমার লগে আরেকজন আছেন অঞ্জন দাস, জিরানিয়া বাড়ি, ওনার সাথে আমরা দুজনই একসাথে যাই। প্রায় আমরা 6 বার গেছি বিহারে। যাইয়া এক সময় এক গাড়ি আনি, এক গাড়ির মধ্যে 5টা ওনার 5টা আমার, এইভাবে করে করতে করতে আজকে এই জায়গাতে আছি আর কি। অর্থনৈতিক প্রথমে তো আমি পড়াশোনার পরে দেখলাম যে বেকার থেকে তো লাভ নেই, একটা কিছু করতে হবে, সংসারে আয় উন্নতি করতে হবে এবং সংসার চালাইতে হবে। ওই চিন্তা ভাবনা করিয়া পোলট্রি শুয়োর পালছি, তারপরে গরুও চিন্তা করলাম। এরপর দেখলাম গরুতে মোটামুটি লাভ আছে, তো গরু বড় ভাই কিছু টাকা দিল, গরু কিনলাম 2টা। এরপরে করতে করতে ওইটার থেকে বাচ্চা প্রোটেকশন হইতে হইতে বা কিনতে কিনতে এরপরে ব্যাংক ফাইন্যান্স করছি কতবার। একটা লোন লিছি কেনারা ব্যাংক জিরানিয়া ব্রাঞ্চের থেকে। তো 38 লাখ একটা প্রজেক্ট করছি, এবং ওই প্রজেক্টের প্রায় 11,25,000 রিকভারি করে লেছি এখন পর্যন্ত। প্রতি মাসে প্রায় 48,000 রিকভারি করতে হয়। তো ওইভাবে চলছে আর কি। তো এখানে কি কি প্রজাতির গরু আছে? জার্সি ব্রিড আছে, HF ব্রিড আছে, এই বেশিরভাগ জার্সি HF ব্রিড। রাজ্য সরকারের পশুপালন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে কি ধরনের সহযোগিতা পাইছেন? বিভিন্ন সময় গরুর কোনো সমস্যা হইলে ডাক্তার আসেন, জিরানিয়ার ডক্টর সমীরণ সাহা, বা বিভিন্ন রকম হেল্প মেডিসিন দিয়ে, ওষুধপত্র দিয়ে সাহায্য করেন এবং বিভিন্নভাবে সাহায্য করেন। এবং আমি একসময় আমার জলের সমস্যা ছিল খুব, তো জিরানিয়া এগ্রিকালচার অফিসে আমি একটা প্রেয়ার করি যে আমাকে যেন জলের ব্যবস্থা করে দেওয়া হয়। তখন RKBA স্কিমে আমাকে 1,60,000 টাকা খরচ করে গভর্নমেন্ট থেকে পুরো একবারে আমাকে ওই জলের মেশিনটা বসিয়ে দেয়। তো এখন আমি ওই জল দিয়ে গরু স্নান, পরিষ্কার সব এভরিথিং সব কিছু হয়। তার পাশে আমার আশেপাশে যারা আছে বাড়িঘর, তারাও ওই জল ব্যবহার করেন। এই যে গরু পালন করে একজন বেকার, মানে ধরুন গরু পালন মানে শুরু করলো, তো তাকে কি কি করতে হবে? গরু পালন করেও মানুষ স্বয়ংসম্পন্ন হওয়া যায়, এবং রাজ্যের যে চাহিদা দুধের, আমাদের ত্রিপুরা রাজ্যে দুধের খুব সমস্যা। তো আশা করি বেকার যারা আছেন তাদেরকে একটা মেসেজ দেব যে গরু প্রতিপালন করেও সংসার চালান যাবা, আর্থিক দিকে স্বয়ংসম্পন্ন হওয়া যায়। 2011 সালে সরকারি উদ্যোগে শিলং ও গুয়াহাটি প্রাণী ফার্মে 10 দিনের প্রশিক্ষণ নেন।
2012 সালে মহারাষ্ট্রের কোলাপুর প্রাণী ফার্মেও 13 দিনের প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া প্রাণীর খাদ্য উৎপাদন এবং ঘাস চাষে আরকে নগরস্থিত প্রাণী ফার্মেও 10 দিনের প্রশিক্ষণ নেন তিনি। এভাবেই নিজের একাগ্র ইচ্ছা শক্তি ও উদ্দীপনায় বিভিন্ন সরকারি সহযোগিতা গ্রহণ করে শ্যামলবাবু নিজেকে একজন সফল প্রাণী পালক ও ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তা আপনার এখানে কয়টা গরু আছে এবং কত লিটার ডেইলি দুধ পান এবং এই দুধ কি করে আপনি বিক্রি করেন? এখন ছোট বড় প্রায় 71টা গরু আছে। তার মধ্যে প্রায় 25টার মতন মিল্কিংয়ে আছে। তারপরে হিপার আছে, কিছু প্রেগনেন্ট গরু আছে। সব মিলে 71টা আছে। প্রায় এখন এভারেজ 200 লিটারের মতো হয় সকাল বিকাল 2 টাইমে মিল্কিং করে আর কি। তো এই দুধ আমি বিক্রি করি, মিষ্টি দোকান আছে এবং যাদের কিছু খুচরা বিক্রি করা হয়। তারপর কিছু আছে গোমতী ডায়েরি, যেটা ত্রিপুরা মিল্ক ইউনিয়ন, গোমতী ডায়েরিতে যায়। এইভাবে আমি সরবরাহ করি আর কি। তাছাড়া আমাদের চম্পকনগর বাজারে এই কিছুদিন হয়েছে আমি একটা মিল্ক কালেকশন সেন্টার করেছি, ওইখান থেকে গোমতী সরবরাহ করে নিয়ে যায় আর কি। আছে মোটামুটি, সংসার চলছে এবং একটা সেভিংসও হচ্ছে এবং তার সঙ্গে ব্যাংকেরও রিকভারি চলছে। কতজন লোক আপনার ফার্মে কাজ করছে? অলরেডি আমি আর আমার বড় ভাই তো একদম ফুল টাইম, আর তাছাড়া 2জন এক্সট্রা স্টাফ আছে, তারাও সবসময় ঘরে কাজ করে। আর যখন ফ্রডার ঘাস কাটা হয় তখন ওইখানেও প্রায় 1-2জন 3জন লেবার কাজ করে, তাদেরও হাজিরা হিসাবে দিয়ে আর কি। তো এই আপনার যে গোপালন, বেশিরভাগ গরুর শিং নেই মানে দেখতে পেয়েছে, তো এই বিষয়টা কিভাবে, মানে শিং এটা কি আপনি কি তুলে ফেলেছেন না অন্য? শিং নেই, অ্যাকচুয়ালি ন্যাচারালি সব গরুরই শিং হয়। তো আমি এটা বিহার থেকে শিখে এসেছি যে মেডিসিনের সাহায্যে শিংকে নিষ্ক্রিয় করা হয় আর কি। তো ওইটা আমি ওইখান থেকে শিখে এসেছি এবং আমি এটা ত্রিপুরা রাজ্যে অ্যাপ্লাই করি। কেউ যদি করতে চায় ইন্টারেস্টেড, আমাকে একটা পারিশ্রমিক দেয়, যদিও আমি চাই না। তো এবং আমার ফার্মে এবং জিরানি অঞ্জন দাসের ফার্মে আমরা ওই মেডিসিনের সাহায্যে বাছুর ছোট থাকতে 20 দিন যখন বয়স থাকে তখনই বাচ্চাটাকে ওষুধের সাহায্যে, মেডিসিনের সাহায্যে শিংটাকে নিষ্ক্রিয় করে ফেলি আর কি। ওই গরুর আর শিং ওঠে না। শিং থাকলে অনেক সময় হয় পাশে যে গরুটি থাকে ওই মারামারি করে একটু হিংস্র হয়। আমরা স্বাভাবিক জানি আমাদের কাছে যদি কিছু অস্ত্র থাকে, এটাকে এই গরুও মনে হয় যে গরুর শিংটা মনে হয় অস্ত্র, তো গরু আর বেশি একটা দুষ্টুমি করে না আর কি। হ্যাঁ, আমাদের যে মানে দেশি গরু আছে ওইটার মাধ্যমে কৃত্রিম প্রজনন করে আমাদের ত্রিপুরা সরকার সর্বত্রই এই স্ট্র সরবরাহ করে, এই বীর্য সরবরাহ করে, মানে কৃত্রিম প্রজনন করিয়ে ভালো একটা গরু তৈরি করা যায় নিজের ঘরে। বিহার যেতে হয় না, সবাই পক্ষে তো আর বিহার সম্ভব নয়। এখন গরু আনতে অনেক গাড়ি ঘোড়া দিয়ে অনেক সমস্যা হয় এবং গাড়িতে গরু মারাও যায়, তখন বিরাট একটা লস হবেন। যারা 1-2টা গরু পালবেন তারা বাড়িতে, বা আমাদের রাজ্যেও ভালো গরু নাই যে তা না, আছে, ওইটিকে কৃত্রিম প্রজনন করিয়ে ভালো গরু এইচএফ ব্রিড আছে, সাইওয়াল আছে, বিভিন্ন রকমের ব্রিড, ভালো ব্রিড আছে, ওইগুলো কৃত্রিম প্রজনন করে আমাদের বাড়িতে আমরা ভালো একটা গরু তৈরি করতে পারি। ফলাফল মানে কিরকম, রেজাল্ট কিরকম আসে? ভালো, এবং আমরা যাচ্ছি সচরাচর 5-7 লিটার দুধ দেয় ওই কৃত্রিম প্রজননের মাধ্যমে। যখন আমরা একটা ভালো বাছুর তৈরি করি, বকনা বাছুর, ওই বাছুর প্রায় 10-12 লিটার 15 লিটার দেয়। আর আমাদের এখানে আমি যে গরু এনেছি পাটনা থেকে, বিহারের বিভিন্ন জায়গা থেকে, তো সেগুলো প্রায় একদম বাচ্চা দিলে প্রথম 20-25 করে এভারেজ দুধ আসে। যখনই প্রেগনেন্সি হয় তখন আস্তে আস্তে দুধের ল্যাকটেশনটা কমতে থাকে। গরু পেলেও মানুষ স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়। বেকাররা চাকরির প্রতি আশা না করে, আমি একজন শিক্ষিত বেকার, তো আমি কিন্তু চাকরির পিছনে হাঁটিনি বা সময় নষ্ট করিনি। ইন্টারভিউ দিয়েছি বিভিন্নবার বিভিন্ন দপ্তরে, কিন্তু আজ পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি। হয়তো আমার ভাগ্য খারাপ, চাকরি হবে না। তো আমি নিজেকে মনে করি যে পরিশ্রম করেও স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়, এটাই বলবো। চাকরি তো সবার হয় না, যেভাবে অবস্থা ভারতবর্ষের আমরা দেখতে পাচ্ছি, চাকরি পাওয়া খুবই মুশকিল। তো আমরা পরিশ্রম করেও আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি এবং রাজ্যকে উন্নত করতে পারি। প্রাণী খাদ্য উৎপাদনের জন্য তিনি 3 কানি জমিতে ঘাস চাষ করেন। এই চাষের জন্য জল সেচের প্রয়োজনে জিরানিয়া ব্লক থেকে 1,60,000 টাকা ব্যয় করে একটি মিনি ডিপ টিউবওয়েলও বসানো হয়, যার দ্বারা এলাকার আরও 15টি পরিবারের জমিতে জল সেচ করা হয়। সরকার থেকে একটি ঘাস কাটার চপার মেশিনও দেওয়া হয়। তিনি আরও জানান, 2012 সালে তার গাভীর দুধের উচ্চ গুণগত মানের জন্য গোমতী ডেয়ারির উদ্যোগে 2টি সংকর জাতীয় গাভী দিয়ে পুরস্কৃত করা হয়। গোপালনের পাশাপাশি শ্যামলবাবু শূকর প্রতিপালনও করছেন। শূকর প্রতিপালন করে তিনিও লাভের মুখ দেখছেন বলে জানিয়েছেন।
শুকরও প্রথমে আমি তেলিয়ামুড়া হাওয়াবাড়ি ফার্মের থেকে অনেক প্রায় 8-10 বছর হয়েছে আমি এনেছি দুইটা। তো দুইটা দিয়ে করতে করতে একটা সময় 27টা হয়েছে এবং এখন এমন একটা পর্যায়ে রেখেছি বাচ্চা প্রোডাকশন করি আর কি, ব্রিডিং করাই। তো একটা শুকর বাচ্চা দিলে প্রায় 14টা-12টা বাচ্চা দেয়। তো এখন বাচ্চার রেট খুব ভালো, 3,500 থেকে 4,000 প্রতিটা বাচ্চা বিক্রি করা হয়। একটা শুকর বছরে প্রায় ভালো করে পরিচর্যা যত্ন করলে প্রায় দুবার বাচ্চা দেয়। দুবার বাচ্চা দিলে একটা শুকর যদি দুবার বাচ্চা দেয় মিনিমাম 12টা করে 24টা, তো 3,000 করে হিসাব করুন কত হয়। যেমন খরচ, যেমন ইনকাম যেমন হয় খরচও আছে, তো ভালো একটা মার্জিন শুকর থেকেও পাই। কৃষিকাজ কৃষি সাজ